স্বাগতম সবাইকে নতুন ভিডিওতে। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিন শেষে কানপুর টেস্টে বাংলাদেশ দলের ৩৫ ওভারে সংগ্রহ ১০৭ ৩ উইকেটের বিনিময়ে। আপনার কি মনে হয়, প্রত্যাশা অনুযায়ী কি বাংলাদেশ শুরুটা করতে পেরেছে নাকি পারেনি? সে আলোচনায় হবে আজ। প্রথমেই শুরু করছি টস দিয়ে। টস জেতার পরেও ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা কিন্তু একটা চ্যালেঞ্জিং সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ দলকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়ে। কারণ কানপুর টেস্টের স্ট্যাটস বলে টস জয়ী ক্যাপ্টেন ম্যাক্সিমাম টাইমই ব্যাট চুজ করেছেন, কিন্তু এক্ষেত্রে ক্যাপ্টেন রোহিত শর্মা উল্টো পথে হেঁটেছেন, হোক সেটা আবহাওয়ার জন্য হোক সেটা পিচের জন্য। যদিও আমরা আগের থেকে জানি যে কানপুর টেস্টের যে পিচ সেটা কিন্তু অবশ্যই স্পিন ফ্রেন্ডলি হয়, কিন্তু তারপরও ভারত 2 স্পিনার এবং 3 পেস বোলিং নিয়ে তাদের ম্যাচ শুরু করেছে এবং অপরিবর্তিত একাদশ নিয়ে। বাংলাদেশ দলের দুটো পরিবর্তন ছিল, সেখানে তাসকিন আহমেদ এবং নাহিদ রানার পরিবর্তে কিন্তু দলে ইনক্লুডেড হয়েছে খালেদ এবং তাইজুল ইসলাম। বাংলাদেশ মনে হয় বুঝতে পেরেছে যে ওটা স্পিন সহায়ক পিচ, কিন্তু জানি না ভারত কোন প্ল্যানিংয়ে এগোচ্ছে, সেটা তাদের ব্যাপার। তো বাংলাদেশ দলের শুরুটা নিয়ে কথা বলতে গেলে অবশ্যই জাকির হোসেন এবং সাদমান ইসলামের শুরুটা আপাত দৃষ্টিতে স্কোরবোর্ডের বিচারে যতটা খারাপ মনে হচ্ছে ততটা খারাপ কিন্তু আদৌ ছিল না। জাকির হোসেন 24 বলে 0 রান করেছেন, এটা খুবই দুঃখজনক, কিন্তু তারপরেও তার যে আউট হওয়ার ধরনটা, তার অ্যাপ্রোচটা ভালো ছিল না। কারণ 24টা বলে সে যখন রান পায়নি, অবশ্যই সে রানের জন্য হাংরি, কিন্তু রানের জন্য সে যতটা না তটস্থ, তার ব্যাটিং অ্যাপ্রোচে যে কত বড় ভুলটা তিনি করে গেলেন সেটা তার উইকেটের বিনিময়ে তিনি বুঝিয়ে দিয়ে গেলেন। এবং জাকির হোসেন এবং সাদমান ইসলাম প্রথমে নতুন বলে টেস্টে যেভাবে শুরু করতে হয় সেভাবে শুরু অবশ্যই তারা করেছিল। প্রথমে জশপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজের মতো বোলারদের তারা ফেস করেছিল কোনো উইকেট না দিয়ে তারা জশপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজের মতো বোলিং স্পেলকে তারা শেষ করেছিল। এবং পরবর্তী দিকে আকাশদীপের বলে যখন বিট হলো তখন স্কোরবোর্ডের রান সংখ্যা কম থাকলেও তারা কিন্তু স্ট্যাবলিশড হয়ে গেছিল। কিন্তু তারপরে মমিনুল হককে দেখা গেছে যে কতটা স্ট্রাগল তিনি করেছেন। আমরা গত ম্যাচে নাজমুল হোসেন শান্তর ওয়ানডাউনে নেমে অসাধারণ একটা ইনিংস দেখার পরেও তিনি যে কেন ওয়ানডাউনে নামলেন না সেটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার। কিন্তু তারপরে মমিনুল হক সৌরভকে যখন ওয়ানডাউনে প্রমোট করা হলো তিনি কিন্তু বার বিট হচ্ছিলেন এবং তিনি মিডল করেছেন মাত্র 27% বল এবং ম্যাক্সিমাম বলই তার এজ হয়ে গেছে এবং তিনি বিট হয়েছেন। তিনি ফার্স্ট বলের বিরুদ্ধে কী পরিমাণ বিট হয়েছেন আপনারা আজকে খেলাটা না দেখলে বুঝতে পারবেন না, কিন্তু তারপরও তাকে প্রচুর পরিমাণে স্ট্রাগল করতে হয়েছে। তার খেলা দেখে মনে হচ্ছিল বারবার আউট হতে বেঁচে যাচ্ছেন, এরকম একটা সিচুয়েশন তিনি বারবার ক্রিয়েট করছিলেন। তো তারপরেও তিনি এখনো পর্যন্ত অপরাজিত এবং 40 রান করে তিনি ক্রিজে আছেন। আগামী দিন তিনি কীভাবে শুরু করেন, বাংলাদেশ দলের স্ট্যাটস যদি দেখা হয় তাহলে টেস্ট খেলুড়ে প্লেয়ারদের ভিতরে মমিনুল হক সৌরভের স্ট্যাটস কিন্তু উপরের দিকেই থাকবে এবং তিনি অবশ্যই বাংলাদেশ টেস্ট দলের একজন অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। তার সাথে আছেন মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ প্লেয়ার এখনও পর্যন্ত অপরাজিত আছেন ক্রিজে 6 রান করে। আগামী দিন তারা কীভাবে শুরু করেন সেটা দেখার বিষয়। নাজমুল হোসেন শান্তর যে ইনিংসটা সেটার কথা বলতেই হয়। যখন ব্যাক টু ব্যাক 2 উইকেট পড়ে গেল, কিন্তু তখন নাজমুল হোসেন শান্ত ক্রিজে এসে যে ব্যাক টু ব্যাক যে 4গুলো মেরে দলকে প্রেশার রিলিজের মতো যে সিচুয়েশন তিনি দলের জন্য এনে দিয়েছিলেন এবং মমিনুল হকের সাথে যে পার্টনারশিপটা তিনি বিল্ড করেছিলেন সেটাই কিন্তু বাংলাদেশ দলকে আজকে 107 রানের যে পুঁজি 3 উইকেটে সেটাই এনে দিতে সবথেকে বড় সাহায্য করেছে। ভারতীয় বোলিংয়ের কথা যদি বলতে যাই তাহলে কিন্তু আপনারা অবশ্যই খেয়াল করবেন যে মোহাম্মদ সিরাজ এবং জশপ্রীত বুমরা প্রথম কিন্তু তারা শুরুটা যথেষ্ট ভালো করেছিল। তারা উইকেট পাননি সত্যি, কিন্তু তারা কিন্তু বারবার বিট করাতে সক্ষম হয়েছিল এবং তাদের খুব সুন্দরভাবে সাদমান ইসলাম এবং জাকির হোসেন কিন্তু ফেস করছিলেন। কিন্তু প্রথম উইকেটের দেখা পান আকাশদীপ এবং অসাধারণ ক্যাচ নিয়েছিলেন যশস্বী জয়সওয়াল। গালি অঞ্চলে যশস্বী জয়সওয়াল যে ক্যাচটা নিয়েছেন জাস্ট অসাধারণ। তিনি কিন্তু ওই পজিশনের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডার বলা হচ্ছে কমেন্টেটর থেকে, বারবার কিন্তু সেটাই বলছিল। গত টেস্টেও তিনি সুন্দর একটা ক্যাচ ওখান থেকে নিয়েছিলেন। তো তারপরে সাদমান ইসলামের যে আউটটা সেটা আপাত দৃষ্টিতে আমাদের দেখে মনে হচ্ছিল যে বলটা হয়তো লেগ স্টাম্প মিস করে যাবে, কিন্তু আমরা যখন রিভিউ দেখলাম তখন কিন্তু দেখলাম অন দ্য স্টাম্প এবং আম্পায়ার্স কল না থাকা সত্ত্বেও কিন্তু তারা রিভিউ নিয়ে উইকেটটা জিতে নিল। এবং তারপরে গিয়ে অশ্বিনের এলবিডব্লিউর ফাঁদে পড়ে যখন নাজমুল হোসেন শান্ত আউট হয়ে গেল তখন কিন্তু দল অলরেডি দাঁড়িয়ে গেছে 107 রানে 3 উইকেট। তার মানে আপনার কানপুরের স্পিন সহায়ক পিচ যেখানে 3-3.5 দিন বড়জোর 4 দিনের ভিতরে টেস্ট শেষ হয়ে যায়, সেখানে প্রথম দিনটা যেভাবে শেষ করলো বাংলাদেশ অবশ্যই বলতে হবে ভালো একটা শুরু। দেখা যাক তারা এই ভালো শুরুটাকে কিভাবে আরও বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং পরবর্তী দিন তারা কিভাবে তাদের ব্যাটিং অ্যাপ্রোচটা কতটা ভালো হয় এবং তাদের যে পরবর্তী ব্যাটসম্যানগুলো আছে সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ এবং লিটন দাস, তারা অবশ্যই সামর্থ্য প্লেয়ার। তারা তাদের সামর্থ্যের যোগান
মাঠে কতটা দিতে পারে সেটাই এখন দেখার বিষয়। অবশ্যই কমেন্টে জানাবেন বাংলাদেশ দল স্কোরবোর্ডে কত রান তুলে তাদের প্রথম ইনিংস শেষ করতে পারে। ভারতীয় দল অবশ্যই চাইবে তাদের আগামী দিনের শুরুটা যেন আজকের মতো বিবর্ণ না হয়। তো কি হতে পারে আগামী দিন অবশ্যই আপনাদের প্রেডিকশন জানাতে পারেন। আজকের মোমেন্ট অফ দ্য ডে কোনটা বলে আপনার মনে হয়েছে এবং আজকের দিনের বাংলাদেশ দলের সেরা প্রার্থীটা কি অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।